প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাদত কলেজ এবং অন্যান্য কলেজে অনার্স স্নাতক সম্মান শ্রেণীতে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনলাইন পর্বের আজকে পঞ্চম ক্লাস, দ্বিতীয় বর্ষে তোমাদের জন্য ইতিপূর্বে 4টি ক্লাস গ্রহণ করা হয়েছে। আশা করি তোমরা ভালোভাবে সেগুলা গ্রহণ করতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আজকে বক্তৃতা 5। আজকে বক্তৃতা 5-এ আমরা তোমাদের দ্বিতীয় বর্ষে অন্যান্য কোর্সের সাথে, তোমরা জানো যে ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতির একটি কোর্স রয়েছে, সেই কোর্সেরই পঞ্চম অধ্যায়ে আছে ইনপুট আউটপুট বিশ্লেষণ। সেই ইনপুট আউটপুট বিশ্লেষণ নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকের এই ক্লাসে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসের প্রথমে পড়ব ইনপুট আউটপুট মডেল কি, উপাদান উৎপাদন মডেলটা কি সেটা প্রথমে আমরা দেখব। তারপরে আমরা পড়ব উপাদান উৎপাদন মডেলের ছক, নমুনা বা কাঠামো। এই দুটো পড়ার পর সর্বশেষ আমরা পড়ব এই উপাদান উৎপাদন মডেলের গুরুত্ব বা তাৎপর্য কী। তো শিক্ষার্থীরা, একে একে আমাদের আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই আসতে পারি নির্ধারিত বিষয় আমাদের ইনপুট আউটপুট মডেল বা উপাদান উৎপাদন মডেল কী। আমরা জানি একটি সামষ্টিক অর্থনীতিতে বা একটি দেশের অর্থনীতিতে বিভিন্ন শিল্পসমূহ একে অপরের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? একটি শিল্পের উৎপাদিত পণ্য দেখা যাচ্ছে অন্য শিল্পে আবার উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। এভাবে দেখা যায় পারস্পরিক বিভিন্ন শিল্পসমূহ একে অপরের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? তারা তাদের নিজস্ব পণ্য ক্রয় বিক্রয়ের উপর পারস্পরিক নির্ভরশীল। এই নির্ভরশীলতা নিয়েই মূলত আলোচনা করা হয় ইনপুট আউটপুট মডেলে। তাই আমরা বলতে পারি যে মডেলে বা যে বিশ্লেষণে অর্থনীতিতে বিদ্যমান বিভিন্ন শিল্পসমূহের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের নির্ভরশীলতা নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হবে ইনপুট আউটপুট মডেল। বাংলায় বলতে গেলে বলতে হয় উপাদান উৎপাদন বিশ্লেষণ। একটু উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যে আমরা যদি একদম গম থেকে শুরু করি, যে প্রকৃতি থেকে প্রাপ্ত, প্রাথমিক অবস্থায় আমরা প্রকৃতির থেকেই পাই, প্রকৃতি থেকে প্রাপ্ত গম, এই গম যদি গমের বিক্রেতা যারা কৃষক, তারা যদি এই গমটা কোনো আটা বা ময়দা তৈরির কোনো কারখানায় বিক্রি করে, তাহলে কৃষকদের নিকট এই গমটা কিন্তু তাদের উৎপাদিত পণ্য, আউটপুট, এটা তারা বিক্রি করতেছে কার নিকট? কারখানার গমের আটা বা ময়দার কারখানার মালিকের নিকট। তারা এটা কিনে নিচ্ছে, তাদের ইনপুট হিসেবে তাদের কারখানায় ব্যবহার করতেছে, অর্থাৎ উপাদান হিসেবে ব্যবহার করতেছে। তারা সেটা প্রক্রিয়া করে তাদের যে আউটপুট, অর্থাৎ তাদের উৎপাদিত আটা, সেটা আবার কিন্তু কোনো বিস্কিট ফ্যাক্টরি অথবা কোনো পাউরুটির ফ্যাক্টরিতে আবার বিক্রি করে দিচ্ছে। তাহলে ওই আটা তৈরির কারখানার যেটা উৎপাদিত পণ্য আউটপুট, সেটা কিন্তু আবার বিস্কুট বা পাউরুটি তৈরির কারখানার নিকট আবার ইনপুট হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন শিল্পসমূহ তাদের পণ্য উপাদান উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিকভাবে নির্ভরশীল। এই নির্ভরশীলতার বিষয়টি নিয়ে যে বিশ্লেষণে বা যে মডেলে আলোচনা করা হয়, তাকে বলা হবে উপাদান উৎপাদন বিশ্লেষণ। ইংরেজিতে বলতে গেলে বলতে হয় ইনপুট আউটপুট মডেল।
ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞাগতভাবে জানলাম এবং একটা উদাহরণের সাহায্যেও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করলাম যে আসলে ইনপুট আউটপুট মডেল কি। এখন আমরা দেখব যে উপাদান উৎপাদন মডেলের কাঠামোটা কি। আমরা উপাদান উৎপাদন মডেলের কাঠামোটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা এই কাঠামোটাকে আমরা জানি যে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল, আর একটি হচ্ছে বদ্ধ উপাদান উৎপাদন মডেল। প্রথমে আমরা দেখব উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল, বা ইংরেজিতে বলতে গেলে বলতে হয় ওপেন ইনপুট আউটপুট মডেল। ঠিক আছে, তাহলে প্রথমে যদি আমরা এভাবে বলি যে উপাদান উৎপাদন মডেলে শিল্পসমূহের উপাদানের ক্রয় বিক্রয়ের নির্ভরশীলতা সহ প্রাথমিকভাবে প্রকৃতি প্রদত্ত পারিবারিক খাত এবং চূড়ান্ত পণ্যের চাহিদার বিষয়টিও দেখানো হয়, সেই উপাদান উৎপাদন মডেলকে বলা হবে উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল। ঠিক আছে, কেমন? আমরা যদি প্রাথমিক অবস্থায় ধরি যে প্রকৃতির থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদান যেরকম আছে, যেমন আমরা যদি মাটি ধরি, বাতাস ধরি, আলো ধরি, গাছপালা, বৃক্ষলতা, এগুলো প্রকৃতির থেকেই প্রাপ্ত। সেই প্রকৃতির থেকে প্রাপ্ত বিষয়গুলা নিয়ে প্রাথমিক অবস্থায় যদি পরিবার খাত কোনো পণ্য উৎপাদন করে, সেই পণ্য যদি কোনো মডেলে দেখানো হয় এবং সেটার থেকে চূড়ান্ত চাহিদা সেখান থেকে নির্ধারণ করে বোঝানো হয়, সেই ধরনের উপাদান উৎপাদন মডেলকে বলা হবে কি উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল। অর্থাৎ যে মডেলে শিল্পসমূহের নির্ভরশীলতাও দেখানো হবে এবং সেই সাথে প্রাথমিক উপাদান, পারিবারিক খাত বা প্রাকৃতিক খাত এবং সেই সাথে চূড়ান্ত খাতও দেখানো হবে, চূড়ান্ত চাহিদাও দেখানো হবে, তাকে বলা হবে কি উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল। ঠিক আছে, আমরা যদি বোর্ডে যাই তাহলে আমরা দেখব একটা ছক নেওয়া হয়েছে উন্মুক্ত উপাদান উৎপাদন মডেলে। সেই ছকটা আমরা যদি দেখি, এরূপ একটা ছক, যে প্রথম কলামে নেওয়া হয়েছে বিক্রয়ের ক্ষেত্রসমূহ, তারপরে নেওয়া হয়েছে আন্তঃশিল্পের প্রবাহ, তারপরে কলামে নেওয়া হয়েছে চূড়ান্ত পণ্য বা চাহিদার বিষয়টি, তারপরে নেওয়া হয়েছে মোট উৎপাদনের বিষয়টি। এখানে বিক্রয়ের ক্ষেত্রসমূহে আমরা দেখছি যে x1 x2 আপ টু xn, মানে 1 নং 2 নং এইভাবে n নং শিল্পের উৎপাদনের বা বিক্রয়ের ক্ষেত্রসমূহ দেখানো হয়েছে। ঠিক আছে, এখন এইটুকু উৎপাদন কিভাবে হবে? সেইখানে বিভিন্ন শিল্প আমরা জানি যে তাদের দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একের উপর নির্ভরশীল। সেখানে আন্তঃশিল্পের প্রবাহের ক্ষেত্রে আমরা দেখি যে x1 পণ্যটি, অর্থাৎ 1 নং শিল্পের পণ্যটি অন্যান্য শিল্প এবং নিজ শিল্প থেকে উপাদান কিভাবে আনছে সেই বিষয়টা এখানে এই উপাদানগুলা দ্বারা দেখানো হচ্ছে। কীরকম? 1 নং শিল্পের 1 একক পণ্য যেটা নির্ধারণ করতেছে x1 দ্বারা, এই x1 পণ্য উৎপাদিত হবে কিভাবে? সেটা নিজ শিল্প হতে আনয়নকৃত উপাদান নিজ শিল্পে ব্যবহৃত হবে, সেটা দেখাচ্ছে হচ্ছে x11 দ্বারা। ঠিক আছে, আবার এই x1টাই, এই যে ডান দিকে দেখো x21 আছে, এই 1 নং শিল্পের 1 একক পণ্য উৎপাদনের জন্য তারা 2 নং শিল্প থেকে যে উপাদানটুকু নিচ্ছে তার অনুপাত দেখাচ্ছে কি x21 দ্বারা। এভাবে 1 নং শিল্পের 1 একক পণ্যের জন্য n নং শিল্পের উপাদান কতটুকু নিয়ে আসতেছে তার অনুপাত দেখাচ্ছে xn1 দ্বারা।
এভাবে পরের কলামে যদি আমরা সাব কলামে যদি দেখি যে 2 নং শিল্প অর্থাৎ X2 পণ্য উৎপাদিত হচ্ছে কিভাবে, X2 পণ্য উৎপাদিত হচ্ছে 2 নং শিল্প 1 নং শিল্প থেকে যে উপাদান আনতেছে তার অনুপাত দেখাচ্ছে X12 দ্বারা, নিজ শিল্প থেকে কতটুকু উপাদান আনতেছে সেটা বোঝাচ্ছে X22 দ্বারা। এইভাবে 2 নং শিল্প একক পণ্য উৎপাদনের জন্য N শিল্প থেকে কতটুকু উপাদান আনতেছে তার অনুপাত দেখাচ্ছে Xn2 দ্বারা। এভাবে আস্তে আস্তে আমরা যদি শেষ কলামে যাই তাহলে N সংখ্যক শিল্পের একক পণ্য উৎপাদনের জন্য এইভাবে 1 নং শিল্প থেকে এতটুকু, 2 নং শিল্প থেকে এতটুকু এবং নিজ শিল্প থেকে এতটুকু উপাদান আনতেছে তার অনুপাত দেখাচ্ছে এগুলো। অর্থাৎ প্রত্যেকটা শিল্প অপর শিল্পসমূহের উপর পণ্য বা উপাদান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কীভাবে নির্ভরশীল সেই ছকটা দেখাচ্ছে এই আন্তঃশিল্পের প্রবাহ দ্বারা। ঠিক আছে, এখন এখানে চূড়ান্ত পণ্য বা চাহিদা দেখাচ্ছে 1 নং শিল্পের D1 দ্বারা, 2 নং শিল্পের D2 দ্বারা, এভাবে N নং শিল্পের Dn দ্বারা। অর্থাৎ আমরা যদি যে উদাহরণটা নিলাম যে গমের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এই গমটা চূড়ান্ত চাহিদা হতে পারে হয় এটা বিস্কুট শিল্প অথবা বেকারি শিল্প, পাউরুটি শিল্প। এভাবে D1 D2 আপ টু Dn দ্বারা বোঝাচ্ছে চূড়ান্ত চাহিদার পরিমাণ প্রত্যেকটা শিল্পের। ঠিক আছে, শেষ কলামে দেখাচ্ছে মোট উৎপাদন X1 X2 আপ টু Xn দ্বারা, এই মোট উৎপাদনের পরিমাণ দেখাচ্ছে প্রত্যেকটা শিল্পের। ঠিক আছে, এখানে লক্ষণীয় বিষয় যে এদিকে ব্যাখ্যা করলাম, লক্ষণীয় বিষয় যে এখানে প্রাথমিক উপাদান দেখানো হয়েছে একদম নিচের সারিতে পরিবার। অর্থাৎ আমাদের এই উন্মুক্ত উপাদান উৎপাদন মডেলে পরিবার খাতকে একটা এক্সোজিনিয়াস বা বাহ্যিক খাত হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই ব্যবহারের দরুনে কিন্তু তোমাদের এই উপাদান উৎপাদন মডেলটার নাম হয়েছে উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল। এখানে প্রাথমিক উপাদান পরিবারের তার যে অবদান 1 নং শিল্পে সেটা দেখানো হয়েছে X01 দ্বারা, এতটুকু 1 নং শিল্পে প্রাথমিক উপাদান হিসেবে পরিবার বর্গের অবদান X2 শিল্পে X02, এভাবে N শিল্পে X0n। ঠিক আছে, আর এতটুকু X0 হচ্ছে চূড়ান্তভাবে প্রাথমিক উপাদানের পরিমাণ। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আশা করি যে এই উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল বা ওপেন ইনপুট আউটপুট মডেলে শিল্পসমূহের পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি দেখানো হয়েছে। তার সাথে সাথে একইভাবে বাহ্যিক উপাদান হিসেবে প্রাথমিক উপাদান পরিবারকেও দেখানো হয়েছে এবং চূড়ান্ত পণ্যের হিসাবটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে এ ধরনের মডেলটিকে বলা হবে কি উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল। ঠিক আছে, এখন আমরা দেখব যে বদ্ধ উপাদান উৎপাদন মডেল কি, তার ছকটাই বা কি। তাহলে আমরা বদ্ধ উপাদান উৎপাদন মডেলটা কি বলতে পারি যে সেই উপাদান উৎপাদন মডেলটাকেই বদ্ধ উপাদান উৎপাদন মডেল বলবে যেটাতে কোনো প্রাথমিক উপাদান পরিবার খাত থাকবে না, পরিবার খাতটা থাকবে না। এই উপাদান উৎপাদনের ভিতরেই এটা অন্তর্নিহিতভাবে থাকবে না, এটা এক্সোজিনাস বা বাহ্যিক কোনো খাত হিসেবে ব্যবহৃত হবে না এবং চূড়ান্ত চাহিদার যে বিষয়টা প্রত্যেকটা শিল্পের D1 D2 আপ টু Dn সেই বিষয়টাও এই বদ্ধ উপাদান উৎপাদন মডেলে থাকবে না। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস কিন্তু থাকবে না শিক্ষার্থীরা, এটা ভালো করে খেয়াল করতে হবে। বদ্ধ উপাদান উৎপাদন মডেলে একটি হচ্ছে পারিবারিক খাত, আরেকটি হচ্ছে চূড়ান্ত চাহিদার যে কলাম সেই কলাম। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বলি তাহলে বলতে হবে যে উপাদান উৎপাদন মডেলে শিল্পসমূহের পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টাই শুধু দেখানো হয়, প্রাথমিক উপাদান পরিবার বা চূড়ান্ত চাহিদা D1 D2 আপ টু Dn এগুলো দেখানো হয় না, তাকে বলা হবে কি বদ্ধ উপাদান উৎপাদন মডেল। তোমরা যদি খেয়াল করে এখানে ছকটাতে দেখো তাহলে এখানে দেখবা যে
নিচের এই সারিতে যেটা ছিল প্রাথমিক উপাদান পরিবার সেটা নেই, এবং চূড়ান্ত চাহিদা যে কলাম চূড়ান্ত চাহিদা বা পণ্যের D1 D2 আপ টু DN সেই কলামটাও কিন্তু এখানে নেই। আর সবগুলো কিন্তু আগের মতো সেম অ্যাজ রয়েছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা আজকে আলোচনা করলাম উপাদান উৎপাদন মডেল কি সেটা প্রথমে জানলাম। দ্বিতীয়ত আমরা জানলাম যে উপাদান উৎপাদন মডেলের কাঠামোটাই বা কি। কাঠামো দুই ধরনের, একটি হচ্ছে উন্মুক্ত উপাদান উৎপাদন মডেল, সেটা আমরা ছক আকারে দেখলাম, আরেকটি হচ্ছে বদ্ধ উপাদান উৎপাদন মডেল, সেটাও আমরা ছক আকারে দেখলাম। সর্বশেষ পর্যায়ে আমরা দেখব যে আসলে কেন আমরা অর্থনীতির ক্ষেত্রে এই উপাদান উৎপাদন মডেলকে এত গুরুত্ব দিয়ে থাকি, কেন আমাদের জন্য এটা প্রয়োজন, অর্থাৎ উপাদান উৎপাদন মডেলের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা দেখব। তো আমরা একটু বোর্ডে যাই। উপাদান উৎপাদন মডেলের গুরুত্ব, 1 নম্বরে আমরা বলতে পারি যে আন্তঃশিল্প সম্পর্ক ব্যাখ্যা আমরা উপাদান উৎপাদন মডেলের মধ্যে পাই। ঠিক আছে, অর্থাৎ দেশের মধ্যে বিরাজমান যে শিল্পসমূহ রয়েছে সেই শিল্পসমূহের মধ্যে পারস্পরিক ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক ধরনের নির্ভরশীলতা রয়েছে তাদের ইনপুট আউটপুটের ক্ষেত্রে। সেই নির্ভরশীলতা জানার জন্য আমরা কি করি, উপাদান উৎপাদন মডেল ব্যাখ্যা করে থাকি। ঠিক আছে। দ্বিতীয়ত হলো অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণ। অর্থনৈতিক কাঠামো বিভিন্ন খাত নিয়ে আমরা জানি, বিভিন্ন খাত নিয়ে অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে। এই বিভিন্ন খাতের মধ্যে কোন খাত অন্যান্য খাত সমূহের উপর কতটুকু নির্ভরশীল, কোন খাত থেকে কিভাবে ইনপুট আসছে, কোন খাত কতটুকু আউটপুট তৈরি করতেছে, ইত্যাদি নানাবিধ বিষয় আমরা এই ইনপুট আউটপুট মডেল বা উপাদান উৎপাদন বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি। ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। আমরা জানি পরিকল্পনা প্রণয়নের সময়, পরিকল্পনা প্রণয়নের পূর্বে বা প্রাককালে অর্থনীতি সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য সংগ্রহ করতে হয়। অর্থনীতিতে কতগুলো খাত রয়েছে, প্রত্যেক খাতের তথ্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হয়। ঠিক আছে। এখন একটি খাত আরেকটি খাতকে কতটুকু পণ্য দিচ্ছে, ওই পণ্য ওই খাত নিয়ে অন্যান্য খাতসমূহকে কিভাবে আউটপুট দিতেছে, ইত্যাদি নানাবিধ বিষয় আমরা জানতে পারি কিসের আলোচনা থেকে, ইনপুট আউটপুট মডেল থেকে। ঠিক আছে। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের স্বার্থেও আমাদের ইনপুট আউটপুট মডেল আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। চতুর্থত হচ্ছে জাতীয় আয় পরিমাপ। জাতীয় আয় পরিমাপ করা অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাতীয় আয় পরিমাপ করা হয় 3 ভাবে আমরা জানি। একটি হচ্ছে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি বা উৎপাদন পদ্ধতি, আরেকটি হচ্ছে ব্যয় পদ্ধতি, এবং আরেকটি হচ্ছে কি মূল্য সংযোজন পদ্ধতি। ঠিক আছে। আমরা যদি উৎপাদন পদ্ধতির কথাই ধরি, চূড়ান্ত উৎপাদন পদ্ধতির কথা, তাহলে আমরা জানলাম যে চূড়ান্ত উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে একটি কলাম থাকে ইনপুট আউটপুট মডেলে D1 D2 আপ টু DN। এই প্রত্যেকটা শিল্পের যদি D1 D2 আপ টু DN যদি আমরা প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে আলাদা আলাদা করে করতে সক্ষম হই, যে 1 নং শিল্পের চূড়ান্ত চাহিদা কতটুকু, 2 নং শিল্পের চূড়ান্ত চাহিদা কতটুকু, এভাবে অর্থনীতিতে বিরাজমান N নং শিল্পের চূড়ান্ত চাহিদা কতটুকু, সেই চূড়ান্ত চাহিদার কলামটা যদি আমরা নিচে সর্বমোট যোগ করতে পারি, তাহলেও কিন্তু আমরা জাতীয় আয়, সঠিক জাতীয় আয় পরিমাপ করতে পারবো। অর্থাৎ সঠিক জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ইনপুট আউটপুট মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ বা আলোচনা। পঞ্চমত আমরা আসি যে বাজেট প্রণয়ন। আমরা জানি যে একটি দেশের সরকারের আগামী অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবের বিবরণী হচ্ছে বাজেট। এই বাজেট প্রণয়ন করতে হলে সরকারকে বিচার বিশ্লেষণ করতে হয়, প্রাক কিছু হিসাব নিকাশ করতে হয়। সেই হিসাব নিকাশ করার স্বার্থে অর্থনীতির বিভিন্ন শিল্পসমূহের তথ্যাদি সংগ্রহ করতে হয়। সেই শিল্পসমূহের পারস্পরিক নির্ভরশীলতা, দ্রব্য এবং উপাদান আদান প্রদানের যে হিসাব, সেই হিসাবও অর্থনীতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কিন্তু সংগ্রহ করতে হয়।
ঠিক আছে, তাহলে ইনপুট আউটপুট যদি আমরা সুষ্ঠুভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি, তাহলে ওখান থেকেও কিন্তু আমরা অর্থনীতির যাবতীয় তথ্যাদি পেতে পারি বাজেট প্রণয়নের জন্য, বাজেট পাসের জন্য। অর্থাৎ বাজেট পাসের ক্ষেত্রেও আমাদের ইনপুট আউটপুট মডেলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সামগ্রিক ভারসাম্য, আমরা জানি একটি দেশের সামগ্রিক ভারসাম্য বিভিন্ন খাতের মধ্যে যখন ভারসাম্যটা আসে, ভারসাম্যটা অর্জিত হয়, তখন তাকে বলা হয় সামগ্রিক ভারসাম্য। আর বিভিন্ন খাতের মধ্যে সামগ্রিক ভারসাম্য কখন আসবে? যখন এই শিল্পসমূহ তাদের ইনপুট আউটপুটের ক্ষেত্রে এক ধরনের ভারসাম্য বিরাজমান থাকবে। অর্থাৎ ইনপুট আউটপুট মডেল থেকে কিন্তু আমরা একটি দেশের সামগ্রিক ভারসাম্যে আসতে পারি বা সামগ্রিক ভারসাম্যের আলোচনায় যেতে পারি। সপ্তম হচ্ছে 7 নম্বর হচ্ছে একমাত্রিক কার্যক্রম। একমাত্রিক কার্যক্রমেও আমরা দেখেছি যে ইনপুট আউটপুট মডেলের গুরুত্বপূর্ণ যথেষ্ট রয়েছে। সেখানে আমরা দেখেছি যে সহগ ম্যাট্রিক্স থাকে, সেই সহগ ম্যাট্রিক্সের বিভিন্ন সহগ আমাদেরকে বোঝায় যে বিভিন্ন পণ্যের মধ্যে, বিভিন্ন শিল্পের উৎপাদিত পণ্যের মধ্যে আন্তঃনির্ভরশীলতার সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ একমাত্রিক কার্যক্রমের মধ্যেও আমরা আমাদের ইনপুট আউটপুটের ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা পেতে পারি। একমাত্রিক কার্যক্রমের থেকেও আমরা কি ইনপুট আউটপুট মডেলের গুরুত্ব আমরা পেতে পারি। অষ্টম হচ্ছে পূর্বাভাস প্রদান। পূর্বাভাস প্রদান মানে হচ্ছে যে অর্থনীতিতে বিদ্যমান বা বিরাজমান শিল্পসমূহের বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা ফরকাস্ট করতে পারি বা পূর্বাভাস দিতে পারি যে ওই শিল্পের আগামী অর্থ বছরে এতটুকু সম্ভাব্য উৎপাদন হতে পারে বা ওই শিল্পের উৎপাদন এতটুকু কমে যেতে পারে ইত্যাদি পূর্বাভাস আমরা ইনপুট আউটপুট মডেলের আলোচনা থেকে দিতে পারি। ঠিক আছে, শেষ নাম্বার হচ্ছে বাস্তব সমস্যার বিশ্লেষণ। 9 নাম্বার বাস্তব সমস্যার বিশ্লেষণ। আমরা প্রকৃতপক্ষেই একটা দেশের সামগ্রিক অর্থনীতির প্রেক্ষিতেই বিভিন্ন শিল্পসমূহের আন্তঃনির্ভরশীলতা, তাদের উৎপাদিত পণ্য আউটপুট এবং অন্য শিল্পে তাদের আউটপুট ব্যবহারের যে আন্তঃনির্ভরশীলতার সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েই কিন্তু ইনপুট আউটপুট মডেলে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, সেই বাস্তবতার প্রেক্ষিতে, বাস্তবতার নিরিখেই বিভিন্ন শিল্পসমূহের কী সমস্যা ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করে থাকে এবং উক্ত সমস্যা কিভাবে সমাধান করা যায় তারও কিন্তু পথ নির্দেশ করে থাকে কোথায়? ইনপুট আউটপুট মডেল। তো শিক্ষার্থীরা, আমরা বুঝলাম বা ক্লিয়ারভাবে মাথায় নেওয়ার চেষ্টা করলাম যে উপাদান উৎপাদন মডেলের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।